হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ, ভালো। তো পড়াশোনা কেমন চলছে আপনাদের? স্যার মোটামুটি। মোটামুটি ভালো। মোটামুটি। জি স্যার মোটামুটি চলছে। আচ্ছা আচ্ছা, গুড। সো আমরা আগের দিন চ্যাপ্টার 7, 8 পড়েছি, তাই না? হ্যালো, আমরা কোন কোন চ্যাপ্টার পড়েছি? স্যার আমরা তো ক্লাস 7 চ্যাপ্টার পড়েছি স্যার। 8 পড়ি নাই? 8 তো মেবি স্যার হয়নি স্যার। 8 হয় নাই, তার মানে চ্যাপ্টার 7 পড়েছি। 8 হলো আপনার আন্ডারস্ট্যান্ডিং দ্য এন্টিটি অ্যান্ড ইটস এনভায়রনমেন্ট, রাইট? চ্যাপ্টার 7 ছিল প্ল্যানিং অ্যান্ড অডিট। জি স্যার। চ্যাপ্টার 7 পড়ানো হচ্ছিল। আচ্ছা, ম্যাটেরিয়ালসগুলো আমি লিংক এখানে দিয়ে দিয়েছি আপ করে চ্যাট বক্সে, আপনারা নামায় নেন। অ্যান্ড চ্যাপ্টার 8 যেটা আমাদের আন্ডারস্ট্যান্ডিং দ্য এন্টিটি অ্যান্ড ইটস এনভায়রনমেন্ট, রাইট? এটাও আপনার আপনার রিস্ক অ্যাসেসমেন্ট, বা এটা একটা প্ল্যানিং এর পার্ট, অডিট প্ল্যানিং এর পার্ট। সো আমরা আমরা যেটা আগের দিন কথা বলছিলাম যে অ্যাকসেপ্টিং দ্য এঙ্গেজমেন্টস, মানে ওভারঅল আপনার রিস্ক অ্যাসেসমেন্ট যেটা হয়। দেন আপনার চ্যাপ্টার 7 হলো প্ল্যানিং দ্য অডিট, হুইচ ইজ ওভারঅল অডিট স্ট্র্যাটেজি। চ্যাপ্টার 8 হলো আন্ডারস্ট্যান্ডিং দ্য এন্টিটি অ্যান্ড ইটস এনভায়রনমেন্ট। তারপরে চ্যাপ্টার 9 যেটা আমাদের রিস্ক অ্যাসেসমেন্ট। তার মানে এই চারটা চ্যাপ্টারে আপনার রিলেটেড টু প্ল্যানিং, ঠিক আছে? সো আজকে আমরা কভার করছি এই নাম্বার 3, যেটা আন্ডারস্ট্যান্ডিং দ্য এন্টিটি অ্যান্ড ইটস এনভায়রনমেন্ট। সো আমরা এই যে আইসাটা আছে, যে আন্ডারস্ট্যান্ডিং দ্য এন্টিটি অ্যান্ড ইটস এনভায়রনমেন্ট, সো এখানে আমরা আন্ডারস্ট্যান্ডিং দ্য এন্টিটি অ্যান্ড ইটস এনভায়রনমেন্ট বলতে আমরা কি বুঝি? বলেন তো, কে বলতে পারবেন? স্যার আমরা এখানে যার মানে জন্য, বলা যে অর্গানাইজেশনের জন্য হচ্ছে অডিট করব, এটা কোন ইন্ডাস্ট্রিতে আছে, আহ, তারপর হচ্ছে এদের যে এদের পুরো ইন্ডাস্ট্রি বা এদের যে প্রসেসটা, এদের বিজনেস প্রসেস, এদের অপারেশন, এই সব কিছুকে বোঝা। তারপর হচ্ছে এরা কিরকম করে রেকর্ডিং করে, এগুলো আর মানে এগুলোকে বেসিক্যালি আমরা বলতে পারি যে আন্ডারস্ট্যান্ডিং দ্য এন্টিটি। ওকে, গুড। সো আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং দ্য এন্টিটি অ্যান্ড ইটস এনভায়রনমেন্ট, এটা কোন আইসা কভার করছে? 315। 315। 315 হচ্ছে আপনার আন্ডারস্ট্যান্ডিং দ্য এন্টিটি অ্যান্ড ইটস এনভায়রনমেন্ট। তো আন্ডার দিস আমরা আমরা যদি বলি প্রথমে যে হোয়াই ডাজ ইট রিকোয়ার আন্ডারস্ট্যান্ডিং দ্য ক্লায়েন্টস বিজনেস। আপনি একটা ক্লায়েন্টের বিজনেস যখন অডিট করতে যাচ্ছেন, তো আপনার এই ক্লায়েন্টের বা এই এন্টিটির আন্ডারস্ট্যান্ডিংটা আপনার কেন দরকার? হ্যাঁ, ফার্স্টলি ইন অর্ডার টু অ্যাসেস দ্য রিস্ক। আপনার বিভিন্ন যে প্রসেসগুলো আছে, প্রসেসগুলোর মাঝখানে কোথায় কি রিস্ক ফ্যাক্টর আছে সেগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করা। অ্যান্ড ইন অর্ডার টু কমপ্লাই উইথ অডিটিং স্ট্যান্ডার্ডস, যেহেতু 315 বলেছে অ্যাজ অ্যান অডিটর ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য এন্টিটি অ্যান্ড ইটস এনভায়রনমেন্ট, দ্যাটস ওয়াই ইউ নিড টু follow that procedures in order to comply with ISA 315. And আরেকটা যেটা রিস্ক অ্যাসেসমেন্ট, সেটা তো আমাদের করতে হবে being an auditor. Then it is clearly impossible to be sure how risky a client may be if we do not understand
কি কি জিনিস, যে হু দে আর, এই কোম্পানিটা তারা কারা, বা কারা এখানে শেয়ার হোল্ডিং এ আছে, কারা ডিরেক্টরস, কারা চালাচ্ছে বোর্ডে, এরপর আপনার টপ ম্যানেজমেন্টে কারা আছে, এই জিনিসটা আপনার জানা দরকার আছে। দেন হোয়াট দে ডু, তাদের বিজনেস মানে প্রসেসগুলো কি, মানে কি বিষয় নিয়ে তাদের বিজনেস করে, তারা কি ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে, নাকি ইন্স্যুরেন্স, নাকি তারা পাওয়ার প্ল্যান্ট করছে, নাকি সিরামিক্স ইন্ডাস্ট্রি, নাকি সিমেন্ট ইন্ডাস্ট্রি, নাকি এফএমসিজি, কোথায় আছে, মানে কি বিজনেস করছে সেটা বোঝা, ঠিক আছে, নাকি লজিস্টিক্স, এই জিনিসগুলা বোঝা। অ্যান্ড হাউ দে ডু, তারা এই বিজনেসটা কিভাবে করছে, তাদের বিজনেস প্রসেসগুলো আর আন্ডারস্ট্যান্ডিং নেওয়া, whether there are any special circumstances like specific laws and regulations which govern their business। তাহলে দেখতে হবে এই স্পেসিফিক ইন্ডাস্ট্রি রিলেটেড কোনো স্পেশাল কোনো রুলস রেগুলেশনস আছে কিনা, যেগুলো আপনার অ্যাটেনশন দেওয়া উচিত এবং সেগুলো সম্পর্কে আপনার আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত। তারপরে হলো দ্য ইন্টিগ্রিটি অ্যান্ড কম্পিটেন্স অফ দেয়ার স্টাফ। দুটা জিনিস এখানে দেখতে বলেছে, যে আপনার তাদের যে স্টাফগুলো আছে তাদের ইন্টিগ্রিটি দেখতে হবে, তাদের ইন্টিগ্রিটি লেভেলটা কতটুকু, হ্যাঁ, কতটা ফেয়ার তারা, এই জিনিসটা দেখা। অ্যান্ড কম্পিটেন্স অফ দ্য কম্পিটেন্স লেভেল অলসো, মানে তাদের কম্পিটেন্স লেভেল বলতে যারা কাজ করছে তারা কতটুকু কম্পিটেন্ট যে রেসপেক্টিভ পজিশনগুলোতে কাজ করছে সেখানে কাজ করার জন্য, এই সবগুলা জিনিসই জানা দরকার আছে। কারণ যদি কম্পিটেন্স লেভেল খুব ভালো হয় তাহলে কিন্তু ফ্রডের সম্ভাবনা থাকে, আর যদি কম্পিটেন্স লেভেল খুব খারাপ হয় তাহলে এররের সম্ভাবনা থাকে, ঠিক আছে। তো মিসস্টেটমেন্টস, তো আমরা রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট যেটা আমরা বলি, যে মিসস্টেটমেন্ট হতে পারে, সেটা দুইটা কারণেই হতে পারে, সেটা ডিউ টু ফ্রড অর ডিউ টু এরর। তাহলে দুইটা পার্সপেক্টিভেই আমাদেরকে কিন্তু সেটা দেখতে হবে। আচ্ছা, ইফ উই আন্ডারস্ট্যান্ড এ ক্লায়েন্টস বিজনেস প্রপারলি, তাহলে আমাদের জন্য কি মানে বেনিফিট হতে পারে বিং অ্যান অডিটর, আপনি কি বেনিফিট এখান থেকে পেতে পারেন যদি আপনি ক্লায়েন্টের বিজনেসটা প্রপারলি বুঝতে পারেন। ফার্স্ট হলো বি এবল টু অ্যাসেস দ্য স্কিলস অ্যান্ড কম্পিটেন্স হুইচ আর দ্য অডিট টিম নিডস। তাহলে আপনি বুঝতে পারবেন যে এখানে আপনার অডিট করার জন্য টিমের কি ধরনের স্কিল বা কম্পিটেন্স দরকার আছে, সেটা আপনি বুঝতে পারবেন। অ্যান্ড দেন আপনি তাদের বি এবল টু প্ল্যান আওয়ার অডিট ওয়ার্ক সো দ্যাট ইট ইজ অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড ইফিশিয়েন্ট। তার মানে একটা অ্যাপ্রোপ্রিয়েট এবং ইফিশিয়েন্ট অডিট প্ল্যান আপনারা করতে পারবেন। Then be able to assess what controls have been put in place by the client which may reduce the level of control risk। তার মানে যে যে কন্ট্রোল পয়েন্টগুলো আছে সেখানে কি প্রসেসের মধ্যে যে জায়গাগুলোতে কন্ট্রোল মানে আপনার ইনশিওর করা উচিত বা ডিজাইন করা উচিত, সেই জায়গাগুলোতে কন্ট্রোল ডিজাইন করা আছে কিনা, যদি থাকে তাহলে সেগুলো কি ডিজাইন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন ইফেক্টিভ কিনা সেটা আপনি অ্যাসেস করতে পারবেন, এবং সেটা দিয়ে কতটুকু কন্ট্রোল রিস্ক রিডিউস হতে পারে সেটা আপনারা বুঝতে পারবেন। তাহলে এই কন্ট্রোল রিস্কটা কি অ্যাকচুয়ালি, এই কে বলতে রিস্কগুলো পারবেন? স্যার ম্যানেজমেন্ট কন্ট্রোলে থেকে আছে, কন্ট্রোলে করছে। হ্যাঁ বলেন। স্যার কন্ট্রোল কেন? রিস্ক হলো ম্যানেজমেন্টের যে ইন্টারনাল কন্ট্রোল গুলো আছে, এই ইন্টারনাল কন্ট্রোল গুলা মানে ইফেক্টিভ কিনা, যে আমাদের যে ফ্রডটা মানে হওয়ার চান্স থাকে বা এরর যে হওয়ার চান্স থাকে, ওইটা মানে ঠেকাতে বা ট্যাকেল করতে ইফেক্টিভ কিনা, এটাই হলো কন্ট্রোল রিস্ক। এটা যত হুম। সেগ্রিগেটেড হবে তখন হয়তো কন্ট্রোলটা বেশি স্ট্রং হবে, যত সেগ্রিগেশন অফ ডিউটি কম হবে তখন চান্সেস থাকে যে হচ্ছে কন্ট্রোল রিস্কটা বেশি হওয়ার, এরকম ম্যানেজমেন্টের ইন্টারনাল। হুম। আর এই যে কন্ট্রোল বলতে কি বোঝায় সেটার একটা এক্সাম্পল দেন তো দেখি, কন্ট্রোল কি হতে পারে? আর যদি আমি একটা পার্সেন্ট দিয়ে বলি, যেমন হতে চাচ্ছে একই ব্যক্তি স্যার কোটেশন কালেক্ট করলো, রিকোয়ারমেন্ট দিল, কোটেশন কালেক্ট করলো, তারপরে আবার পারচেস করলো, সবকিছুতে একই ব্যক্তি হয়, তাহলে বোঝা যাবে যে স্যার কন্ট্রোল রিস্কটা হাই। কিন্তু একই বিষয় যদি স্যার যে মানে যে স্পেসিফিক ডিপার্টমেন্ট থেকে রিকোয়ারমেন্ট দিয়েছে, তারপরে আবার যারা এক্সপার্ট আছে তারা এটা অ্যাসেস করছে,
দেন স্যার হলো যে এটা অথরাইজ করছে কেউ, আবার যে টাকা ইয়ার কোটেশন কালেক্ট করা হয়েছে সেই অনুযায়ী স্যার পরে পারচেস করা হয়েছে। স্যার এই যে এইখানে আবার হলো যে একাধিক ব্যক্তি অথরাইজ করছে, এগুলো যদি সবকিছু থাকে তখন বোঝা যাবে যে হাই, কন্ট্রোলটা হাই। ওকে, সো তার মানে আপনার কন্ট্রোল রিস্ক হলো যে কোনো একটা জায়গায় যে কন্ট্রোল মেকানিজম গুলো আছে সেগুলো ইফিশিয়েন্টলি কাজ করছে কিনা, সেটা ডিজাইন এবং ইমপ্লিমেন্টেশন সেটা ইফিশিয়েন্ট অ্যান্ড ইফেক্টিভ কিনা, যদি হয় তাহলে সেটা দিয়ে আপনার কন্ট্রোল রিস্কটা কমানো যেতে পারে। তো এটা এখন এই কন্ট্রোলটাকে লেটস সে আপনি যদি আহ, আপনার ব্যাংক রিকনসিলিয়েশনের কথা বলি, তাহলে এখানে সেগ্রিগেশন অফ ডিউটিস থাকতে পারে। যে ধরেন এটা একটা আহ, কাজ, যে কোনো একটা প্রসেস, সেখানে ব্যাংক রিকনসিলিয়েশনের যে কাজটা, একজন ব্যাংক রিকনসিলিয়েশনটা প্রিপেয়ার করবে, তারপর আরেকজন রিভিউ করবে, দেন অন্য একজন এটা অথরাইজ করবে। যদি এরকম তিনজনের কাছে যদি কাজটা থাকে, তাহলে কিন্তু এটা সেগ্রিগেশন অফ ডিউটিস বলে আর কি, যে ডিউটিস গুলো ভাগ করে দেওয়া হলো, এটাও একটা কন্ট্রোল। আবার ধরেন কেউ পারচেজ অর্ডার করলো, পারচেজ অর্ডার জেনারেট করার আগে নিয়ম হলো যে তাকে ভেন্ডর্স থেকে অ্যাটলিস্ট 3টা ভেন্ডর্সের কাছ থেকে তাকে কোটেশন কালেক্ট করতে হবে, ধরেন অ্যাজ পার তাদের যে পলিসি আছে। তো 3টা ভেন্ডরের কাছ থেকে কোটেশন কালেক্ট করতে হবে, করার পরে সেটাকে ওই যে টিম আছে তারা এটা কম্পারেটিভ স্টেটমেন্ট করে তারপরে তারা এটাকে ফাইনাল করবে, এবং বেসড অন দ্যাট ফাইনাল ওয়ান দে উইল, হোয়াট উইল দে ডু, দে উইল ইস্যু পারচেজ অর্ডার অথবা ওয়ার্ক অর্ডার। দেন যখন গুডসটা পৌঁছালো তখন হয়তো একটা জিআরএন, গুডস রিসিভ নোট রেজ করবে, সেটা হয়তো ওয়্যার হাউজিং ডিপার্টমেন্ট করবে। করার পরে এই যে পারচেজ অর্ডার, ক্লায়েন্টের আপনার ভেন্ডরের ইনভয়েস এবং গুডস রিসিভ নোট, তিনটা মিলে ফাইন্যান্সে যখন যাবে তখন ফাইন্যান্স এটার পেমেন্ট প্রসেস করবে। সো এই যে জিনিসগুলা, এগুলো হলো এক এক ডিপার্টমেন্টের কাছে এক একটা কাজ অ্যাসাইন করা, এটাকে বলা হয় সেগ্রিগেশন অফ ডিউটিস। এটাও একটা কন্ট্রোল। এরকম প্রত্যেকটা জায়গাতেই কন্ট্রোল মেকানিজম থাকে প্রত্যেকটা প্রসেসে। ঠিক আছে, কোনো প্রশ্ন আছে এটাতে? নো স্যার, এটা ক্লিয়ার। ওকে, দেন বি এবল টু অ্যাসেস এনি সিগনিফিক্যান্ট রিস্ক হুইচ নিড স্পেশাল অ্যাটেনশন। তার মানে অ্যাসেস করতে পারবে যে কোনো কোনো জায়গায় কোনো প্রসেসে কোনো অ্যাকাউন্ট অথবা ডিসক্লোজারে সিগনিফিক্যান্ট রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট আছে কিনা, থাকলে সেখানে স্পেশাল অ্যাটেনশন দিতে হবে। অ্যান্ড দেন বি এবল টু পারফর্ম অ্যানালিটিক্যাল প্রসিজার্স। সো আপনারা যদি যে ক্লায়েন্টের বিজনেসগুলো প্রসেসগুলো প্রপারলি বুঝেন এবং কি ধরনের ডাটা আপনি এখান থেকে কালেক্ট করতে পারেন সেটা যদি বুঝেন, then you can perform your analytical procedures very easily and comply with professional requirements that is required by ISA 315. So finally, understanding the entity may not guarantee that you will, we will uncover a clever, well-laid fraud, but not understanding the entity certainly will guarantee that we will have a very little chance of finding it. তার মানে যে কাজ করে না তার তো ভুল হওয়ার সম্ভাবনা নাই। একটা কথাই আছে যে যে কেউ বলে যে আমার তো কোনো ভুল হয় না, মেবি সে কাজই করে না। কাজ না করলে ভুল হবে কেমনে? সো কাজ করলে তার ভুল হতে পারে, কাজ না করলে সেক্ষেত্রে তার ভুল হবে না। সো সেম অ্যাজ দ্যাট, আপনি যদি এই কি বলে বিজনেস প্রসেসের আন্ডারস্ট্যান্ডিং না নেন, তাহলে এটা দিয়ে আপনি গ্যারান্টি দিতে পারবেন না যে এটা দিয়ে আপনি যদি ওয়েল লেড অথবা ফ্রড অথবা ক্লেভার, মানে যেটা কলুশন বলে, যে সবাই মিলে প্রসেস ফলো করে যদি কেউ যদি আপনার দুষ্ট চক্রের মাধ্যমে যদি কেউ যদি ফ্রড করে, সেটা হয়তো ধরা নাও পড়তে পারে। বাট আপনি যখন এই আন্ডারস্ট্যান্ডিং দ্য ইন্টিগ্রেটেড প্রসেস রিলেটেড আন্ডারস্ট্যান্ডিং নিবেনই না, তখন তো এটা গ্যারান্টেড যে আপনার কোনো কিছু আপনি বেরই করতে পারবেন না। ক্লিয়ার? জি স্যার। ওকে, দেন নেক্সট প্রশ্ন যেটা আসে যে হাউ ক্যান উই অবটেইন ইনফরমেশন ফ্রম ক্লায়েন্ট টু অর ফ্রম এনি আদার সোর্সেস টু আন্ডারস্ট্যান্ড দ্য ক্লায়েন্টস বিজনেসেস। সেটা আমরা অনেকগুলো সোর্স থেকেই পেতে পারি। ফার্স্ট হলো এক্সটার্নাল সোর্স, দেন হলো ফ্রম ইউর ফার্ম,
আর থার্ড হলো ক্লায়েন্ট, যে ক্লায়েন্টে আপনি অডিট করতে যাচ্ছেন সেখান থেকে। তো আমরা যদি প্রথমে বলি এক্সটার্নাল সোর্স কি হতে পারে, এক্সটার্নাল সোর্স হলো আপনার ক্লায়েন্ট যদি ক্রেডিট রেটিং করে তাহলে ক্রেডিট রেটিং এজেন্সি থেকে আপনি ডাটা পেতে পারেন। ইন্ডাস্ট্রি সার্ভেয়ার অনেকগুলো আছে, তারা বিভিন্ন ইন্ডাস্ট্রির উপরে সার্ভে করে তারা অ্যানালাইসিস রিসার্চ করে, ওখান থেকে আপনি ডাটা পেতে পারেন। দেন ইন্ডাস্ট্রি পাবলিকেশন সাচ অ্যাজ ট্রেড জার্নালস, অনেক ইন্ডাস্ট্রির উপরে বিভিন্ন পাবলিকেশনস হয়, সেখান থেকে ওই ইন্ডাস্ট্রি রিলেভেন্ট ইনফরমেশন আপনি পেতে পারেন। রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস RJSCF যেটা, আর সেখান থেকেও আপনি যদি ইনফরমেশন বের করা যায় সেখান থেকেও কিছু ইনফরমেশন আপনি পেয়ে যেতে পারেন। এগুলো হলো এক্সটার্নাল সোর্সেস। তারপর ফার্ম থেকে আপনি কিভাবে ইনফরমেশন পাবেন, আহ, আপনার ফার্মের ক্ষেত্রে ফার্মের রেসপন্সিবিলিটি থাকে টু এনশিওর দ্যাট অডিট স্টাফস আর প্রপারলি ব্রিফড, বাট ইট ইজ অলসো দ্য রেসপন্সিবিলিটি অফ ইচ মেম্বার অফ দ্য টিম টু এনশিওর হি ইজ প্রপারলি ব্রিফড। ঠিক আছে, আপনি সবসময় বস আপনাকে বা অডিট সুপারভাইজার অথবা আপনার ম্যানেজার সবসময় আপনাকে ব্রিফ করবে তার মনে রেখে এটা না, অনেক সময় আপনাকেও মাথায় রাখতে হবে আপনি অডিট করতে যাওয়ার আগে যে জিনিসগুলো বুঝতে পারছেন না সেগুলো বোঝার চেষ্টা করা, তার কাছে প্রশ্ন করে হলেও জিনিসগুলো জেনে নেওয়া, যাতে করে আপনি ইফিশিয়েন্ট অ্যান্ড ইফেক্টিভ একটা অডিট প্রসিডিউর পারফর্ম করতে পারেন। দেন টিম মেম্বার শুড রিড লাস্ট ইয়ার্স ফাইল, আগের বছরের যে ফাইল আছে সেগুলো দেখতে হবে। পার্মানেন্ট ফাইল থাকে একটা অডিট রিলেটেড, একটা ক্লায়েন্ট রিলেটেড, সেখানে তাদের পার্মানেন্ট লিগাল অ্যান্ড রেগুলেটরি ডকুমেন্টগুলো স্টোর করা হয়। দ্য করেসপন্ডেন্স ফাইল মানে ফার্মের সাথে ক্লায়েন্টের যে কমিউনিকেশনগুলো হয় সেগুলো এখানে থাকে। একটা মিনিট, আমার একটা ফোন আসছে ধরে। হ্যালো, সালাম আলাইকুম স্যার। সরি, আমরা কোথায় ছিলাম জানো, একটা ফোন এসেছিল। সো আমরা এই ফার্ম থেকে আপনার লাস্ট ইয়ার্স ফাইল আপনারা দেখবেন, তারপর দেখবেন পার্মানেন্ট একটা ফাইল থাকে যেখানে লিগ্যাল রেগুলেটরি পার্মানেন্ট ডকুমেন্টসগুলো স্টোর করা থাকে কপি, সেটা পড়লেও আপনি ওই কোম্পানি সম্পর্কে ধারণা পাবেন। দ্য করেসপন্ডেন্স ফাইল মানে আপনার ফার্মের সাথে ওই ক্লায়েন্টের যে ইম্পর্টেন্ট যে কমিউনিকেশনসগুলো সেগুলো প্রিন্ট করে এই ফাইলে রাখা হয়। অ্যান্ড ট্যাক্স ফাইল, যদি ট্যাক্সও আপনার কোম্পানি যদি আপনার ফার্ম যদি ট্যাক্স রিটার্ন সাবমিশনের কাজও যদি করে সেখান থেকে ট্যাক্সের ফাইল বের করেও ক্লায়েন্টের অনেক কিছু সম্পর্কে আপনি আন্ডারস্ট্যান্ডিং নিতে পারবেন। আর দ্য টিম মেম্বার শুড টক টু দ্য পার্টনার, দ্য ম্যানেজার, দ্য ট্যাক্স পারসন, লাস্ট ইয়ার সিনিয়র অ্যান্ড দ্য ফার্মস ইন্ডাস্ট্রি স্পেশালিস্ট যদি থাকে। সো এদের সাথেও আপনাদেরকে কথা বলতে হবে, বলে আপনি আন্ডারস্ট্যান্ডিং নিতে পারেন। এগুলো হলো আপনার ফার্মের ইন্টারনাল সোর্স। তাহলে একটা গেল হলো এক্সটার্নাল সোর্স, আর একটা গেল ফার্মের ইন্টারনাল সোর্স। এই দুটো নিয়ে কারো কোনো প্রশ্ন আছে?
করেসপন্ডেন্স ফাইল বলতেছে মানে আগে আমি যদি অডিট করে থাকি সেখানে যে মাস্টার ফাইলটা রাখা হয় ওই কোম্পানির বেসিসে সেইটা স্যার। কোনটার কথা বলছেন? করেসপন্ডেন্স করেসপন্ডেন্স মানে হলো কমিউনিকেশন যেটা হয় আর কি, ইমেইলে বা চিঠিতে ক্লায়েন্টের সাথে ফার্মের যে কমিউনিকেশন গুলো হয়, সেই ইমেইল গুলো অথবা চিঠিগুলো প্রিন্ট করে করে রাখা হয় একটা ফাইলে, দ্যাট ইজ কল্ড করেসপন্ডেন্স ফাইল। ও আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, সো লাস্ট ওয়ান ইজ দ্য ক্লায়েন্ট। সো দেন আপনি ইন্ডাস্ট্রি বিভিন্ন এক্সটার্নাল সোর্স থেকে ডাটা পেলেন বা না পেলেন, তারপরে ফার্মের আপনার যে ডিফারেন্ট টাইপস অফ ফাইলস আছে সেখান থেকে পড়াশোনা করে সেখান থেকে কিছু ডাটা পেলেন, দেন ইউ আর মুভিং টু দ্য client. Whenever you are moving to client, you talk to the people responsible for the area we are auditing, the people actually doing the work and their bosses. তার মানে আপনাকে যে এরিয়া নিয়ে কাজ করতে বলা হয়েছে, টিমের এক একজন তো এক এক এরিয়া নিয়ে কাজ করবে, সো রেসপেক্টিভ যারা টিম আছে সেই টিমের সাথে ক্লায়েন্টের যে টিম আছে তাদের সাথে এবং তাদের বসদের সাথে রেগুলার কন্ট্যাক্ট করা, তাদের সাথে মিটিং করা, করে তাদের প্রসেস রিলেটেড আন্ডারস্ট্যান্ডিং নেওয়া। Then number 2 হলো read internal correspondence and minutes of the board or committee meetings. We have right to access subject to our professional duty of confidentiality. So আপনার ক্লায়েন্টের যেসব correspondence ফাইলে আছে, internal correspondence and board meeting resolutions or minutes, এগুলো আপনি দেখবেন, পড়বেন এবং এখান থেকে আপনি একটা আন্ডারস্ট্যান্ডিং নেবেন যে সারা বছরে কি কি ইম্পর্টেন্ট ইভেন্ট হয়েছে। And then read internal audit reports if there is an internal audit function. যদি কোনো কোম্পানিতে যাকে আপনি অডিট করতে যাচ্ছেন সেখানে যদি তাদের ইন্টারনাল অডিট টিম থাকে, তাহলে সেই ইন্টারনাল অডিট টিমের যে রিপোর্টগুলো দিচ্ছে সেগুলো আপনারা পড়বেন এবং বোঝার চেষ্টা করবেন যে এখান থেকে কি কি বিষয়ে ওনারা ফাইন্ডিংস দিয়েছেন, আবার এই ইন্টারনাল অডিট টিমের ফাংশনও কতটুকু বা তাদের আসলে মানে কোন স্কোপে কাজ করতে পেরেছে সেটাও আপনি বুঝতে পারবেন। লুক এট দ্য ওয়েবসাইট, ব্রোশিউরস এটসেট্রা। সো এই কোম্পানির ওয়েবসাইট, ব্রোশিউরস এগুলোও আপনি দেখতে পারেন। এগুলো হলো আপনার ক্লায়েন্টের সোর্স যেখান থেকে আপনি ইউ ক্যান পারফর্ম ইউর আন্ডারস্ট্যান্ডিং দ্য এন্টিটি অ্যান্ড ইটস এনভায়রনমেন্ট। এখন বলেন যে এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা? হ্যালো, নেই স্যার। স্যার আর প্রশ্ন নেই। ওকে। সো এখানে বলা হচ্ছে হোয়াট ইনফরমেশন ক্যান উই অবটেইন ফ্রম দ্য ক্লায়েন্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য ক্লায়েন্টস বিজনেস। কি কি ইনফরমেশন আমরা পেতে পারি? তো বেসিক যেটা বলে, দ্য অডিটর্স নিড টু আন্ডারস্ট্যান্ড এনি অ্যাসপেক্ট অফ দ্য বিজনেস হুইচ মাইট অ্যাফেক্ট দ্য অডিট। যে কোনো ধরনের ইনফরমেশনই হতে পারে। ইফ দ্য ফলোইং 9 questions have been answered in sufficient depth, the audit file should obtain or contain sufficient evidence that the auditors have satisfied the requirements of ISA 315. পিছনের এই যে নিচের যে কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেনগুলোর অ্যান্সার যদি প্রপারলি পাওয়া যায় বা সাফিসিয়েন্ট ইনফরমেশন যদি আপনার কাছে থাকে বিং অ্যান অডিটর, দেন আপনাকে বুঝতে হবে ISA 315 যে রিকোয়ারমেন্ট ছিল সেটা পূরণ হয়েছে। কি সেটা? হোয়াট ডাজ দ্য ক্লায়েন্ট ডু, মানে ক্লায়েন্টের ব্যবসাটা কি, আসলে কি বিজনেস করে সে, ফার্স্ট। দেন সেকেন্ড হলো হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ইন্ডাস্ট্রি অর এনভায়রনমেন্ট ইন হুইচ ইট অপারেটস, মানে এই কোম্পানিটা কোন এনভায়রনমেন্টে এটা অপারেট করছে। লাইক এটা কি, যেটা বলছিলাম, এটা কি ব্যাংক কিনা, এটা ইন্স্যুরেন্স কিনা, এটা কি জেনারেল ট্রেডিং, নাকি এটা পাওয়ার প্ল্যান্ট, নাকি এটা আপনার হচ্ছে যে কি বলে এফএমসিজি, নাকি এটা সিমেন্ট, নাকি এটা সিরামিক্স, হ্যাঁ, নাকি ফুড অ্যান্ড বেভারেজ। সো আপনার সে নাকি এটা ধরেন টেলিকম কোম্পানি, কোনটা, নাকি আইটি কোম্পানি, কোন ধরনের ইন্ডাস্ট্রি সেটা সম্পর্কে আপনার জানা। ইজ ইট গভর্নড বাই স্পেসিফিক লজ অ্যান্ড রেগুলেশনস or is it at greater risk than other businesses from the incidence of more general laws and regulations? So আপনাকে বুঝতে হবে যে এই কোম্পানিটা কোনো স্পেসিফিক রুলস অ্যান্ড রেগুলেশনস দ্বারা এটা পরিচালিত হয় কিনা, অথবা or is it at greater risk than other businesses, নাকি এটা অন্য কোনো নর্মাল বিজনেসগুলোর চেয়ে বেশি রিস্কি ক্লায়েন্ট, হ্যাঁ, from the incidences of more general laws and regulations. তারপরে what are the characteristics of its relationships with external parties, shareholders, other stakeholders, trading partners, and providers of finances? তার রিলেশনশিপ স্ট্যাটাসটা কি, ঠিক আছে, এটা দেখা। is it under threat from takeover or lack of finance? এই কোম্পানিটা এর কোনো কম্পিটিটরের কাছে
টেক ওভারের রিস্কে আছে কিনা, মানে এই কোম্পানিটাকে কেউ টেক ওভার করে নিতে পারে কিনা, এর ফাইন্যান্সিয়াল সিচুয়েশন এত খারাপ, নাকি এটার ল্যাক অফ ফাইন্যান্স আছে, কোনো প্রবলেম আছে কিনা, হ্যাঁ, তার গোয়িং কনসার্ন ইস্যুজ আছে কিনা, সেগুলো চেক করা। আর দেয়ার এনি ডিলিংস উইথ রিলেটেড পার্টিস, এই কোম্পানিটা তার কোনো রিলেটেড পার্টির সাথে ট্রানজেকশনস করে কিনা, করলে কি ধরনের ট্রানজেকশনস হয়, সেগুলো আন্ডারস্ট্যান্ডিং নেওয়া। হাউ কম্পিটেন্ট ইজ ইটস ম্যানেজমেন্ট, এর যে ম্যানেজমেন্ট আছে তার কতটুকু কম্পিটেন্ট, কত শিক্ষিত, হ্যাঁ, কত বছর ধরে এই বিজনেস করছে, তাদের এক্সপার্টাইজ কি, এক্সপেরিয়েন্স কি, এই জিনিসগুলা দেখা। আর এনি সুইটেবল সিস্টেমস আর অর অ্যান্ড কন্ট্রোলস ইন প্লেস, এই কোম্পানি কি অ্যাকাউন্টিং সফটওয়্যার ইউজ করতেছে, কি আপনার হলো যে অপারেশনাল সফটওয়্যার ইউজ করছে, কি এইচআর সফটওয়্যার ইউজ করছে, আরো বিভিন্ন ধরনের সেলসের সফটওয়্যার থাকে, ইনভেন্টরি সফটওয়্যার থাকে, কোনটার কি অ্যাপ্লিকেশনস ইউজ করছে সেটা আন্ডারস্ট্যান্ডিং নেওয়া এবং বোঝা যে সেখানে কি কি ধরনের কন্ট্রোল মেকানিজম আছে। দেন হোয়াট অ্যাকাউন্টিং পলিসিস হ্যাজ ইট অ্যাডপ্টেড, কি কি ধরনের অ্যাকাউন্টিং পলিসি এই কোম্পানির আছে, রিটেন পলিসি, এবং সেগুলো ফলো করছে, সেটাও আপনি চেক করতে পারেন। তাহলে এই কয়টা প্রশ্নের অ্যান্সার যদি ইনসাফিসিয়েন্ট ডেপথে আপনি যদি পেয়ে যান, দেন ইউ ক্যান কনক্লুড দ্যাট ইউ হ্যাভ কমপ্লাইড উইথ আইসা 315, আন্ডারস্ট্যান্ডিং দ্য এন্টিটি অ্যান্ড ইটস এনভায়রনমেন্ট। এখন বলেন কারো কোনো প্রশ্ন আছে কিনা এই পর্যন্ত? No, sir. স্যার এখানে একটু স্যার বোঝানো স্যার, স্যার এখানে থ্রেটটা বলতে স্যার কি বোঝাচ্ছে, মানে অথবা ল্যাক অফ ফাইন্যান্স যেটা স্যার, একটু স্যার হুম। এখানে একটু। আচ্ছা, বলছি যে ইজ ইট আন্ডার থ্রেট ফ্রম টেক ওভার অর ল্যাক অফ ফাইন্যান্স, ঠিক আছে, এটা হলো আন্ডার থ্রেট অফ ফ্রম টেক ওভার অর আন্ডার থ্রেট ফ্রম ল্যাক অফ ফাইন্যান্স। একটা হলো যে এর এই কোম্পানির একটা টেক ওভারটা হলো অন্য কেউ একে টেক ওভার করার চান্স আছে কিনা, মানে ইন্ডাস্ট্রিতে জায়ান্ট কেউ আছে কিনা যে হয়তোবা এটা যেহেতু তার কম্পিটিটর, কম্পিটিটরকে সে রাখবে না, সে এটাকে টেক ওভার করে নিতে পারে, হ্যাঁ। অর ল্যাক অফ ফাইন্যান্স আছে কিনা, লাইক কোম্পানির ফাইন্যান্সিয়াল যে স্ট্যাবিলিটি খারাপ কিনা, যে ফাইন্যান্সিয়াল পজিশন, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্স পজিশন এত খারাপ যে কোম্পানি হয়তো তার ডেপ বা রেগুলার এক্সপেন্সেস পে করার মতো সক্ষমতা কম, সেক্ষেত্রে তার কিন্তু ফাইন্যান্সিয়াল ইস্যুর প্রবলেমের কারণে তার কিন্তু কি গোয়িং কনসার্ন একটা থ্রেট থাকে যে এই কোম্পানিটা আদৌ থাক এইভাবে এইভাবে চলতে পারবে কিনা, এটাই বোঝাইছে এখানে। জি স্যার, থ্যাংক ইউ। ওকে, then laws and regulations. So to understand the client, auditors need to have a good understanding of any laws and regulations which have an impact on its operations. তার মানে এই কোম্পানির বিজনেস অপারেশনস এর সাথে রিলেটেড যত লস, রুলস, রেগুলেশনস আছে সেটা সম্পর্কে আপনার প্রপার আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, ঠিক আছে। সো laws and regulations are considered of two types, দুই ধরনের রুলস রেগুলেশনস থাকে। একটা হলো দোজ হুইচ অ্যাফেক্ট দ্য প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, তার মানে একটা কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করার জন্য তার একটা লজ, রুলস, রেগুলেশনস থাকতে পারে। সেটা কি হতে পারে, এটাকে আমরা কি বলি? আইএফআরএস। আমরা ইন জেনারেল সেটাকে বলি রিপোর্টিং ফ্রেমওয়ার্ক, ঠিক আছে। এখন যদি এটা আইএসবি ফলো করে, আমরা যেটা যেমন বাংলাদেশে ফলো করি আইএসবি, সো সেক্ষেত্রে আইএফআরএস বা আইএস, ঠিক আছে। আর যদি এফএসবির স্ট্যান্ডার্ড ফলো করে নর্থ আমেরিকার জন্য যেটা ফলো করা হয়, সো ইন দ্যাট কেস ইউএস গ্যাপ, ঠিক আছে। এটা হলো those which affect the preparation of financial statements and those which affect the way the client conducts his business. তার মানে অপারেশনাল অন্য যে ল, রুলস, রেগুলেশনস আছে যেগুলো এটার বিজনেস অপারেশনকে রেগুলেট করে। সো দুই ধরনের ল, রুলস, রেগুলেশনস থাকতে পারে। So clearly the auditor should know about relevant laws and regulations such as the Companies Act 1994 and accounting standards such as International Financial Reporting Standards or international accounting standards which affect the way the financial statements are prepared. The auditor is not expected to be an expert in all the laws and regulations which affect the client, but it is not quite simple as these. If a client fails to comply with the laws and regulations which govern its business, it will very soon go out of business and
this will have a material impact on its financial statements. তার মানে আপনি এমন না যে being an auditor you will have to be an expert of the law rules and regulations, বাট বেসিক জিনিসগুলো আপনি যদি বুঝেন এবং সেটা কোরিলেট করেন যে বিজনেসের কি সিচুয়েশন আছে, এই কোম্পানিটা আউট অফ বিজনেস হয়ে যাবে কিনা, বা এটার মানে কেউ টেক ওভার করে নিবে কিনা, বা গোয়িং কনসার্ন থ্রেট আছে কিনা, বা কোনো ইম্পর্টেন্ট কোনো রুলস রেগুলেশনস এটা কি ভায়োলেট করছে কিনা, যার কারণে ফিউচারে এই কোম্পানিটার অপারেশন বন্ধ হয়ে যেতে পারে, এই জিনিসগুলা জানা। ওকে, সো এরপরে হাউ মাচ নলেজ অন অ্যান অ্যাসুরেন্স প্রোভাইডার শুড হ্যাভ অ্যান্ড ইন হোয়াট ডেপথ ইজ অ্যানাদার কোশ্চেন অফ রিস্ক। বিকজ এটা কোনো স্ট্যান্ডার্ড কোনো আপনার রুল নাই যে কতটুকু পর্যন্ত আপনাকে বুঝতে হবে এবং কত ডেপথে, ইন হোয়াট ডেপথ। So, if the likely impact of non-compliance is assessed as low, auditors will ask management for background information and that will be sufficient. যদি আপনি যে নন কমপ্লায়েন্সটা অ্যাসেস করছেন সেটার যদি ইম্প্যাক্টটা হয় লো, খুব বেশি ইম্প্যাক্ট নাই, দেন আপনি ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন ম্যানেজমেন্টের কাছে চাইতে পারেন অ্যান্ড দ্যাট উড বি সাফিসিয়েন্ট। ইফ দ্য লাইকলি ইম্প্যাক্ট ইজ অ্যাসেসড অ্যাজ হাই but management has good system for controlling the risk, auditors will confirm that the systems appear to operate effectively. ধরেন অ্যাসেস করেছে যে এর লাইকলি যে ইম্প্যাক্ট আছে এই নন কমপ্লায়েন্সটা সেটা হাই, বাট এরকম নন কমপ্লায়েন্স যদি হয় সেটাকে আটকানোর জন্য বা দেখার জন্য আপনার কন্ট্রোল মেকানিজম আছে এবং হুইচ অ্যাপিয়ার্স অপারেট ইফেক্টিভলি। ঠিক আছে, এরপরে if the risk is high and management appears to do nothing about it, হ্যাঁ, let us simply say it will have a direct impact on audit work. হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ মা, so if the risk is high and management appears to do nothing about it, let us simply say it will have a direct impact on audit work. তার মানে যদি ইম্প্যাক্টটা লো হয় দেন আপনি যদি ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন ম্যানেজমেন্টের কাছে নেন এবং এটাকে ফাইলিং করেন, দ্যাটস এনাফ, দ্যাটস ফেয়ার এনাফ। ইফ দ্য লাইকলি ইম্প্যাক্ট ইজ অ্যাসেসড হাই এবং ম্যানেজমেন্টের কোনো গুড সিস্টেম অফ কন্ট্রোল আছে, তাহলে অডিটর্স উইল কনফার্ম দ্যাট দ্য সিস্টেম অ্যাপিয়ার্স টু অপারেট ইফেক্টিভলি। তার মানে এখানে আপনাকে টেস্ট অফ কন্ট্রোল করতে হবে, করে দেখতে হবে যে সিস্টেমটা এটা ইফেক্টিভলি অপারেট করছে। এটা আমরা চ্যাপ্টার 8 পড়ছি। হ্যাঁ, সো আর যদি দেখেন রিস্ক ইজ হাই অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাপিয়ার্স টু ডু নাথিং অ্যাবাউট ইট, তাহলে আপনাকে বুঝতে হবে যে এখানে রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট হাই এবং তার ইম্প্যাক্টটাও হাই। সো ইন দ্যাট কেস আপনাকে প্রপার অডিট প্রসিডিউর পারফর্ম করে আপনার ফাইন্ডিংসগুলো বের করার চেষ্টা করতে হবে। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন, প্রশ্ন নাই? স্যার
লাস্টের দুইটা অনেকটা সেম লাগছে আমার কাছে। ইফ দ্য লাইকলি ইম্প্যাক্ট ইজ অ্যাসেসড অ্যাজ হাই, আবার ইফ দ্য রিস্ক ইজ হাই। এটা যদি আরেকবার বুঝাতেন কাইন্ডলি, লাস্টের দুইটা প্লিজ। লাস্টের দুইটা হলো একই, বাট একটু পার্থক্য আছে। তো সেকেন্ড যেটা, ইফ দ্য লাইকলি ইম্প্যাক্ট ইজ অ্যাসেসড অ্যাজ হাই, তার মানে রিস্ক ইজ হাই। থার্ডটাতে ওইটাই বলেছে, ইফ দ্য রিস্ক ইজ হাই, অথবা এটাকে এভাবে বলতে পারতো, ইফ ইফ দ্য লাইকলি ইম্প্যাক্ট ইজ অ্যাসেসড অ্যাজ হাই, সেম কথা, দুটার মিনিং সেম। হ্যাঁ, বাট প্রথম যেটা মানে 2 নম্বরটার ক্ষেত্রে বলা হয়েছে ম্যানেজমেন্টের গুড সিস্টেম ফর কন্ট্রোলিং দ্য রিস্ক আছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনাকে কনফার্ম করতে হবে থ্রু ইউর অডিট প্রসিডিউর যে এর যে সিস্টেমটা, এটা ডিজাইন এবং ইমপ্লিমেন্টেশন কারেক্ট আছে। ঠিক আছে, একটা মিনিট, একটা ফোন আসছে ইম্পর্টেন্ট। হ্যালো, সাউন্ড স্যার। জি স্যার, হ্যাঁ। ওকে, সামনে ইলেকশন তো, সবাই ক্যান্ডিডেটরা সবাই ফোন দিচ্ছে আর কি। আইসিবির ইলেকশন আপনারা জানেন না? জি স্যার। স্যার জানি। সিনিয়র ক্যান্ডিডেটরা সবাই ফোন দিচ্ছে। আমাদের আমাদের স্যার হচ্ছে এবার ভোট করতেছে আই গেস। উনি বলেছে যে হচ্ছে মানে কোন স্যার? বিজি থাকবে, ক্লাস আর কেক নিবো না। ও, কোন স্যার? হ্যালো, হ্যাঁ, আপনার আপনার কোন স্যার ক্যান্ডিডেট? আর ওনার স্যার জানি না, তবে আমার স্যার স্যার ইলেকশন করতেছে, রমেন্দ্রনাথ বাসক স্যার। হ্যাঁ হ্যাঁ, রবীন্দ্রনাথ স্যার, ওনার সাথে কথা হয়েছে, ফোন দিয়েছিলেন। জি স্যার। স্যার তাহলে আপনার সঙ্গে কিন্তু নির্বাচনে দেখা হবে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা হতে পারে। আমি যদি অফিসে ঝামেলা না থাকে তাহলে হয়তো যেতে পারি। আর কে যেন বললেন কার স্যার ইলেকশন করছেন? স্যার, উনি একটা ক্লাসে নিয়েছিল তখন বলেছিল আর কি। ও বাট আচ্ছা, কি না ওনার? লেট মি চেক স্যার, শিওর মনে নাই। একটা ক্লাস ও করেছিল আচ্ছা, মনে হয়। তাহলে থাক, সমস্যা নেই, তাহলে থাক। স্যার আমার স্যার তো স্যার ইলেকশন করতেছে স্যার, ডিআরসি তে। অভিজিৎ ওকে। স্যার ক্লাস আমাদের নির্বাচন করতেছে। কে? অভিজিৎ স্যার, অভিজিৎ স্যার, অভিজিৎ সাহাম হ্যাঁ 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 হ্যাঁ, ইলেকশন। হুম, বুঝতে পারছি। ওকে, সো আপনার আইসা 250-র একটা অ্যাপেন্ডিক্স আছে। হুম, আইসা 250 যে অ্যাপেন্ডিক্সটা আছে, সেখানে কিছু ইন্ডিকেটরস অফ নন কমপ্লায়েন্সেস দেওয়া আছে। আইসা 250টা কি বলেন তো? মনে নাই। এই যে যেটা পড়তেছি এটাই তো। কমপ্লাইন স্যার। এই যে যেটা পড়তেছি, এই যে রুলস অ্যান্ড লস অ্যান্ড রেগুলেশন, জি স্যার। এটা হলো আইসা 250, মানে হলো কনসিডারেশন অফ লস অ্যান্ড রেগুলেশনস ইন অ্যান অডিট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। এটা হলো আইসা 250। আমি বলছি না যে এগুলো প্রিন্ট দিয়ে টাঙায় রাখবেন টেবিলের সামনে? মনে আছে আমার কথা? জি স্যার। জি স্যার মনে আছে স্যার। ওটা রাখতে হবে তো। আমি তো এমনি আপনাদেরকে বলার জন্য বলি নাই যে আমি দেখেন এত কিছু করছি, সেটা শো অফ করার জন্য না তো। আপনাদেরকে, আই রিয়েলি মিন ইট, যে
you will have to do these things that I am suggesting to. ঠিক আছে? So the appendix to ISA 250 gives the following list of indicators of non-compliances. কিরকম? Investigation by a government department. আচ্ছা, আপনাদের কি হয়েছে জানেন? আপনাদের একজনের বোন আমাকে ফোন দিয়েছেন। ফোন দিয়ে তো উনি অনেক প্রশংসা করছেন যে স্যার আপনি আমাকে স্যার বলছেন, উনি মনে হয় আমার সিনিয়রও হবে, আই ডোন্ট নো। তো আমার ভাই আপনার ক্লাস করে, আপনার অনেক প্রশংসা করলো, এই জন্য ফোন দিয়েছে। এটা তো আপনি পাওয়ার যোগ্য, দ্যাটস ওয়াই না, আপনাকে আই জিজ্ঞাসা ডোন্ট করছি। নো, বাট মানে এগুলোই কিন্তু মোটিভেশন যে কারোর জন্যই। বিকজ আমরা তো এখানে যারা ক্লাস নেই বেশিরভাগই কিন্তু আমরা টাকার জন্য নেই না আর কি। মানে মানে আমার যেমন দেখা যায় এই যে বৃহস্পতিবার আজকে ক্লাস, তো থার্সডেতে দেখা যায় বন্ধু বান্ধব সবাই নক করতেছে আড্ডা দিবে রাতের বেলা। সো আমি দেখা যায় এখন এই যে ক্লাস নিচ্ছি, এটা নিয়ে গালিগালাজ হয়, অনেক গালিগালাজ করে আর কি। হ্যাঁ, ওরা হয়তো মনে করে যে টাকার জন্য ক্লাস নিচ্ছি, বেসিক্যালি নট ফর মানি। আবার দেখা যায় স্যাটারডেতে ক্লাস থাকে, অনেক সময় ফ্রাইডেতে থাকে, সেগুলো নিয়ে অনেক কথা শুনতে হয়। হ্যাঁ, বাট স্টিল উই আর টেকিং ক্লাসেস বিকজ মানে আমাদের ভালো লাগে, যারাই ক্লাস নেয় সবাই ভালো লাগে, একটা প্যাশন। সো এই জন্যই নেয়, হয়তো আমরা অত ভালো পড়াইতে পারি না, বাট স্টিল উই ট্রাই। ঠিক আছে, যাই হোক। সো এই যে কেউ কিছু বলছেন, বললাম যে আমাদের ফিজিক্যাল ক্লাস কি হবে স্যার? সেটা তো আসলে আমার হাতে নেই, থাকলে তো ফিজিক্যাল ক্লাস দিয়ে দিতাম। ঠিক আছে, সো এই যে আইসা 250 যেটা, এইটার যে অ্যাপেন্ডিক্স আছে যেখানে গিভ দ্য ফলোইং লিস্ট অফ ইন্ডিকেটরস অফ নন কমপ্লায়েন্স, আপনি কোনো একটা ক্লায়েন্টে গিয়ে যদি এই নিচের এই জিনিসগুলো দেখেন তাহলে বুঝতে হবে ওই জায়গায় নন কমপ্লায়েন্স থাকার চান্স আছে। কিরকম? ইনভেস্টিগেশন বাই গভর্নমেন্ট ডিপার্টমেন্ট, পেমেন্ট অফ ফাইন্স অর পেনাল্টিস, থার্ড পেমেন্টস ফর আনস্পেসিফাইড সার্ভিসেস অর লোনস টু কনসালটেন্টস, রিলেটেড পার্টিস, এমপ্লয়িজ অর গভর্নমেন্ট এমপ্লয়িজ, তাহলে বুঝতে হবে যে এখানে নন কমপ্লায়েন্স মনে হয় আছে। Sales commissions or agents fees that appear excessive in relation to those normally paid by the entity or in its industry or to the services actually received. তার মানে সেলস কমিশন বা এরকম যদি কোনো কিছু এজেন্টস ফিস দেওয়া হয় যেটা নর্মাল কোর্স অফ বিজনেসে যেমন দেওয়া হয় তার চেয়ে রেটটা বেশি, তাহলে বুঝতে হবে এখানে নন কমপ্লায়েন্স থাকার চান্স আছে। পারচেজিং এট প্রাইসেস সিগনিফিকেন্টলি অ্যাভাব অর বিলো মার্কেট প্রাইস, যে কোনো আইটেম যদি সিগনিফিকেন্টলি বিলো অর অ্যাবাভ দ্য মার্কেট প্রাইস কেনা হয় তাহলে বুঝতে হবে এখানে কোনো নন কমপ্লায়েন্স বা ফ্রড থাকতে পারে। আনইউজুয়াল পেমেন্টস ইন ক্যাশ, পারচেজেস ইন দ্য ফর্ম অফ ক্যাশিয়ার্স চেকস পেয়েবল টু বেয়ারার অর ট্রান্সফার্স টু নাম্বারড ব্যাংক অ্যাকাউন্টস। ঠিক আছে, কমপ্লেক্স কর্পোরেট স্ট্রাকচার্স ইনক্লুডিং অফশোর কোম্পানিজ ওয়ার ওনারশিপ ক্যানট বি আইডেন্টিফাইড। এটা বুঝতে পারছেন এটা কি বলছে? এই যে complex corporate structures including offshore companies where ownership cannot be identified, এটা দিয়ে কি বোঝায় বলেন তো? স্যার এটা বুঝি নাই। আমি বললাম কি বোঝায়, উনি বলে বুঝে নাই। বুঝেন নাই কেন? সো এটা দ্বারা বোঝায় যে কমপ্লেক্স কর্পোরেট স্ট্রাকচার, দেখবেন যে এক কোম্পানি আরেক কোম্পানির ওনার, সে আবার আরেকটা কোম্পানির সাবসিডিয়ারি, মানে এরকম করে এমন একটা কমপ্লেক্স স্ট্রাকচার করে রেখেছে। এবং এর মধ্যে কোনো আবার কোম্পানি, কিছু কিছু কোম্পানি আবার ট্যাক্স হ্যাভেন জোনের মধ্যে করা, মানে যেখানে ট্যাক্স দিতে হয় না, তাতে করে ইন্টার কোম্পানি ট্রানজ্যাকশন করে অনেক প্রফিট শিফটিং করা যায়। ঠিক আছে, এরপরে তারপর একটা আনইউজুয়াল ট্রানজ্যাকশনস উইথ কোম্পানিজ রেজিস্টার্ড ইন ট্যাক্স হ্যাভেন্স, মানে আপনার কোনো একটা রিলেটেড পার্টি আছে যেটা ট্যাক্স হ্যাভেনে রেজিস্টার্ড, যেমন কিছু এরিয়া জায়গা আছে যেগুলোতে ট্যাক্স হ্যাভেন, ইনকাম ট্যাক্স নাই অথবা কম রেট। সো আপনার ধরেন বাংলাদেশে কর্পোরেট ট্যাক্স রেট কত %? নর্মাল ট্রেডিং কোম্পানিগুলোর জন্য বা ম্যানুফ্যাকচারিং কোম্পানির জন্য 7.5 27.5, লেটস সে 30%। অ্যান্ড ধরেন আপনার দুবাইতে আপনার কর্পোরেট ট্যাক্স এবছর থেকে চালু হচ্ছে, এর আগে কর্পোরেট ট্যাক্স ছিলই না, এবছর থেকে চালু হচ্ছে। সেটা মেইনল্যান্ডের যদি কোনো কোম্পানি হয় তাহলে তার জন্য 9%, আর যদি ফ্রি জোন কোম্পানি হয় তার জন্য 0%। তাহলে যদি অনেক ধরেন বাংলাদেশে যে কোম্পানিটা, সে দুবাইয়ের তার একটা
একটা রিলেটেড পার্টি আছে, সে ধরেন ফিনল্যান্ডে একটা রিলেটেড পার্টি অথবা রাশিয়ায় একটা রিলেটেড পার্টি আছে, সে রাশিয়া থেকে তার হয়তো মেশিনারিজ এবং জিনিসপত্র নিয়ে আসে অথবা র ম্যাটেরিয়ালস নিয়ে আসে অথবা ইনভেন্টরি নিয়ে আসে, কিন্তু বিলিং করে থ্রো দুবাই কোম্পানি। রাশিয়া কোম্পানি বিল করে দুবাইকে, দুবাই কোম্পানি বিল করে ধরেন একে। এখন রাশিয়ান কোম্পানি কোনো একটা আইটেমের জন্য হয়তো $10 মিলিয়ন কোট করছে, সেই কোডটা ওরা ডিরেক্ট না করে ওই কোডটা দুবাইতে ওরা নিছে, নেওয়ার পরে দুবাই থেকে হয়তো $15 মিলিয়ন কোট করলো বাংলাদেশকে, যেহেতু নিজেদের কোম্পানি তারা এটাকে অ্যাকসেপ্ট করলো, করার পরে এইভাবে বিল প্রসেস করলো, $15 মিলিয়ন দুবাইতে পাঠালো, দুবাই ওদেরকে $10 মিলিয়ন পাঠালো, মাঝখান দিয়ে দুবাই কিন্তু তার উইদাউট মানে এনি ভ্যালু এডিশন সে কিন্তু $5 মিলিয়ন বাংলাদেশ থেকে দুবাইতে শিফট করলো, দুবাইতে $5 মিলিয়ন প্রফিট দেখাচ্ছে। আর বাংলাদেশে হয়তো তার যে এই $10 মিলিয়ন জায়গায় $15 মিলিয়ন পে করলো, তার হয়তো এটা সেল করে সে হয়তো আপনার উম, হয়তো লেটস সে 16 অথবা $17 মিলিয়ন আর্ন করবে। তো তার মধ্যে $10 মিলিয়ন যাওয়ার কথা ছিল, আলটিমেটলি গেল 15 মিলিয়ন, এবং তার এখানে প্রফিট, গ্রস প্রফিট থাকলো মাত্র হয়তো 2 মিলিয়ন। সেখান থেকে তার হয়তো ওভারহেড বা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস পে করার পরে তার হয়তো প্রফিট থাকবে লেটস সে হয়তো থাকবে মানে 1 মিলিয়ন বা 500,000, যেখানে তার হয়তো প্রফিট হওয়ার কথা ছিল 5-6 মিলিয়ন। সেই প্রফিটটার উপরে বাংলাদেশে থাকলে এই প্রফিটটা 30% ট্যাক্স দিত, এই টাকাটা আপনার মানে ট্যাক্স দেওয়া লাগলো তাকে। হ্যাঁ, কিরকম আমি বলি আপনাকে, এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস। ধরেন এইটা তো আটকাতেও পারবে না তো স্যার, কেউ চাইলেও তো আটকানো সম্ভব না। হ্যাঁ, ইউএই কোম্পানি, ধরেন জার্মানি, হ্যাঁ, এই 3টা কোম্পানি আছে। তো বিডি কোম্পানি যে, সে হয়তো রেভিনিউ তার হয়তো ধরেন $100,000, কস্ট অফ সেলস তার হয়তো লেটস সে 80,000। হ্যাঁ, তো সে এর এখানে তার হয়তো আহ এর এখানে ও হয়তো বিডি কোম্পানিকে সেল করতো এই প্রাইসে 80,000, সে হয়তো এটা বানাতো, তার হয়তো খরচ হতো 70,000। ঠিক আছে, তো তার এখানে আপনার জিপি হতো কত, এটা মাইনাস এটা, তো এখানে জিপি হতো, ওর জিপি হতো হয়তো এটা। ঠিক আছে, এখন দেখলো তো জিপি যদি এটা হয় তাহলে এর এখানে ট্যাক্স, জিপির উপরেই ধরি কারণ ওভারহেড যা হওয়ার তা তো হবেই, তাই না, ওটা বাদ দিলাম, কারণ এখানে তার ট্যাক্স দেওয়া লাগতো হয়তো বা। আচ্ছা লেটস সে আমরা এখানে বলি যে ওভারহেড হয়তো 5,000, সো এনপি হয়তো হতো এটা মাইনাস এটা, এটা ট্যাক্স এটার উপরে ইন্টু 30%, সো নেট প্রফিট আফটার ট্যাক্স হতো 15 মাইনাস এটা, এটা হতো। ওকে, এখানে ধরলাম 80,000, এটা ওর রেভিনিউ, এটা হতো কস্ট 70,000। হুম, জিপি ওর হয়তো ওভারহেড লেটস সে 3,000, থাকছে ট্যাক্স
ওর কান্ট্রিতে ট্যাক্স আমি ধরলাম, লেটস সে ওখানেও 30% জার্মানিতে, হ্যাঁ, তো তার এটা প্রফিট থাকতো। ইন টোটাল এই তিনটাই হয়তো হয়তো মানে গ্লোবাল কোম্পানি, তাদের যদি গ্লোবাল প্রফিটেবিলিটি দেখি, সে কি করবে, এইটা প্লাস এটা তার প্রফিট হলো, ঠিক আছে। এখন সে কি করবে, এখন দুবাই যেহেতু ট্যাক্স হ্যাভেন, সেখানে একটা কোম্পানি ওপেন করলো, ঠিক আছে। সো এই এই বছরে কিছু নাই, আচ্ছা। সো সেম ট্রানজেকশনটা সে করলো, এখানে ওর হয়তো সে হয়তো 80,000 বেচলো, ওর এখানে কিছু ছিল না, এই বছরে সেই কোম্পানিটার উদ্ভব হলো, সে এখানে ধরেন তার হয়তো এখানে ওভারহেড আছে হয়তো $1,000, সে কি করলো, সে তার রেভিনিউ হলো এর কাছে $90,000 সে বিল করলো, হ্যাঁ, তারপরে তা সে তো কিনলো 80,000-এ, এই যে 80,000-এ ওর কাছে কিনলো, কেনার পরে তার 10,000 হলো তার নেট প্রফিট, গ্রস প্রফিট, ওভারহেড বাদ দিল এটা, তারপরে ইনকাম ট্যাক্স হলো 0 হওয়ার পরে তার হলো এটা, এখানে তার প্রফিট। আর এর এখানে এটার জায়গায় হয়ে গেল 90, যেহেতু এর রেভিনিউ ওকে করছে, সো তার 10 চলে গেল, তারপর ওভারহেড তার হয়তো 5 আছে, সো 5 বাদ দিলে 5, সেটার উপরে গভর্নমেন্ট ট্যাক্স পেলো 1,500, আর প্রফিট আফটার ট্যাক্স 3,500, এখানে এইটা, হুম, এখানে এটা, তো এখানে তার প্রফিট আসতেছিল এই দুটা, মাঝখানেটাতে নাই, So আমরা যদি মাঝখানেটা ধরিও এইটা প্লাস এটা, বাট নেক্সট সিচুয়েশনে দেখেন তার প্রফিট 17,400, তার মানে তার কিন্তু ইনক্রিমেন্টাল প্রফিট, গ্লোবালি তার 2,000 টাকা ডলার প্রফিট কিন্তু বেড়ে গেল, ঠিক আছে। আর গ্লোবালি গভর্নমেন্ট কম পেলো, কত গভর্নমেন্ট এখানে পেলো কম, $3,000, এখানে ধরেন, ঠিক আছে। সো হ্যাঁ, সো তার কিন্তু এখানে $2,000 একটা মানে তার কিন্তু প্রফিটেবিলিটি বেড়ে গেল, এখানে যদি এটাকে ধরি, সো দেখেন $3,000 একটা ইম্প্যাক্ট, এখানে ধরেন আগেও ওভারহেড ছিল যেটার উপরে তার কোনো ইনকাম ছিল না ধরলাম, হ্যাঁ, আর কারেন্টলি এসে দেখেন এই কোম্পানি এখানে এসে আগে 10,500 প্রফিট ছিল, এখন প্রফিট কমে গিয়ে দাঁড়ালো 3,500, আগে গভর্নমেন্টকে ট্যাক্স দিত 4,500, এখন দিচ্ছে মাত্র 1,500, তার মানে তার এই যে তার একটা প্রফিট শিফটিং হয়ে গেল, এই যে এখানে $7,000 শিফটিং হয়ে গেল কোথায়, এইখানে আসছে 7,000,
প্লাস $2000 তার মানে সেভিংস, $3000 সেভ হয়েছে এখান থেকে, তার মানে 10। এই যে এখানে এই দুটোর পার্থক্য হলো 10, তার মানে $10,000 সে সেভ করলো মার্কেট থেকে। বুঝতে পেরেছেন? সো এখানে, সরি 10,000 না, মানে $3,000 সে সেভ করলো মার্কেট থেকে। এখানে $3,000 সে আগে $14,400 ছিল প্রফিট, এখন সেটা বেড়ে গিয়ে 17,400 হলো, তার মানে $3,000 সে সেভ করলো। এটা না $3,000 মনে হচ্ছে, বাট এখানে এটা যখন মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন হবে তাহলে কত হিউজ অ্যামাউন্ট অফ মানি। দিস ইজ হাউ দ্য গ্লোবাল কোম্পানিজ ডু দিস প্রফিট শিফটিং। আন্ডারস্ট্যান্ড? বোঝা গেছে? Yes, sir. ওকে, সো এরপরে আছে unusual transactions with companies registered in tax havens, গেল tax evasion such as the wider declaration of income and overclaiming of expenses। বুঝতে পেরেছেন? অনেক সময় আমরা হয়তো বা ইনকাম বেশি দেখিয়ে হয়তো কোম্পানির পারফরমেন্স বেশি দেখাইতে পারি, হ্যাঁ, অথবা ইনকাম কম দেখাইতে পারি, অথবা ইনকাম ঠিকই দেখা এক্সপেন্স বেশি ক্লেম করতে পারি যাতে করে আমার ট্যাক্স কম দেওয়া লাগে। এটা হলো ট্যাক্স ইভেশন। Payments for goods or services made other than to the country from which the goods or services originated, একটু আগে যে এক্সাম্পলটা বললাম না, এই ধরনের সিচুয়েশনে করে এগুলো করে। বোঝা গেছে? প্রোডাক্ট আসছে বাংলাদেশে জার্মানি থেকে আর বিলিং হয়েছে দুবাই দিয়ে, এই ধরনের সিচুয়েশন এগুলো করে। পেমেন্টস উইদাউট প্রপার এক্সচেঞ্জ কন্ট্রোল মেকানিজম, প্রপার এক্সচেঞ্জ কন্ট্রোল মেকানিজম বা ব্যাংকিং সিস্টেম ব্যবহার না করেই যদি পেমেন্টস করে তাহলে বুঝতে হবে যে এখানে আপনার ঝামেলা আছে। Payments without proper exchange control mechanism গেল existence of an accounting system that fails whether by design or by accident to provide adequate audit trail or sufficient evidence। তার মানে আপনার যে অ্যাকাউন্টিং সিস্টেম আছে সেখানে সাফিসিয়েন্ট অডিট ট্রেল দিতে পারে না যে কখন কে ঢুকলো, কখন কে বের হলো, কোন কোন এন্ট্রি কোন সময় ইনপুট দেওয়া হয়েছে, সেই ধরনের ইনফরমেশন আপনাকে দিতে পারছে না, তার মানে এখানে প্রপার অডিট ট্রেল নাই। তারপরে আপনার আনঅথরাইজড ট্রানজেকশনস অর ইমপ্রপারলি রেকর্ডেড ট্রানজেকশনস এগুলো যদি থাকে, মিডিয়া কমেন্ট যদি থাকে, হ্যাঁ, তাহলে বুঝতে হবে ট্রানজেকশনস আন্ডারটেকেন বাই দ্য এন্টিটি দ্যাট হ্যাভ নো অ্যাপারেন্ট পারপাস অর দ্যাট মেক নো অবভিয়াস ইকোনমিক সেন্স। কারণ একটা ট্রানজেকশনে তো ইকোনমিক সেন্স থাকতে হবে, দেনা পাওনা দুটোই থাকতে হবে, মানে আপনার ডেবিট ক্রেডিট দুই সাইডেই থাকতে হবে। সেটা যদি না হয়, এই ধরনের কোনো কিছু বা ট্রানজেকশন করেছে ইকোনমিক সেন্স নাই, মানে যে পেমেন্টটা করলেন ভ্যালু ফর মানি, মানে আপনি যে সার্ভিসটা পাবেন প্রপার সার্ভিস ছাড়াই অথবা প্রপার প্রোডাক্ট ছাড়াই সাবস্ট্যান্ডার্ড প্রোডাক্টের জন্য বেশি পেমেন্ট করা হয়েছে, এই ধরনের কোনো সিচুয়েশন আছে কিনা সেটা দেখতে হবে। ওকে, এন্ড দেন where those charged with governance of the entity refuse to provide necessary information and explanation to support transactions and other dealings of the company। So যারা ম্যানেজমেন্টে আছে অথবা those charged with governance যারা আছে বোর্ড অফ ডিরেক্টরস আছে, তারা যদি প্রপার সাপোর্টিং ডকুমেন্টস দিতে রাজি না হয় তাহলে বুঝতে হবে যে এখানে ফ্রড বা এখানে নন কমপ্লায়েন্স আছে, নন কমপ্লায়েন্স আছে উইথ দ্য লস অ্যান্ড রেগুলেশনস। এরপরে আমরা আসি ফ্রড, এটা হলো আইসা 240। আইসা 240-তে যেটা বলতেছে, আচ্ছা আগেরটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? বুঝতে পারছি। স্যার এখানে স্যার মিডিয়া কমেন্টটা স্যার কি হবে একটু স্যার এক্সাম্পল সহকারে বোঝাবো? কোনটা?
স্যার মিডিয়া কমেন্ট। ধরেন মিডিয়াতে আপনার কোম্পানি রিলেটেড একটা নেগেটিভ ইয়ে আসলো, বা আপনার এই কোম্পানি রিলেটেড, অথবা যে কোম্পানি অডিট করছেন তাদের বোর্ড নিয়ে কোনো একটা কথা আসলো, বা তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, অথবা এই কোম্পানি তার হলো যে রুলস রেগুলেশনস ফাঁকি এ করে মান্য না করে এটা কমপ্লায়েন্স করে নাই, এই ধরনের কোনো মিডিয়াতে কোনো নিউজ আসলো, ঠিক আছে? তো এগুলোর ইম্প্যাক্ট আছে না, এটা বোঝা লাগবে যে মিডিয়া কমেন্ট হয়েছে মানে ডেফিনেটলি ওই স্পেসিফিক জায়গাগুলোতে প্রবলেম থাকতে পারে। হুম, আসে না এরকম বিভিন্ন কোম্পানি রিলেটেড? জি স্যার, যেমন যারা যেমন স্যার স্মাগলারিং কোম্পানি মানে অর্থ পাচার করে। হুম, মানি লন্ডারিং বলে এটাকে। ওকে, এরপরের যেটা আইসা, এটা হলো আইসা 240, the auditor's responsibility to consider fraud in an audit of financial statements. তো এই আইসা 240 যেটা আছে, the auditor's responsibility to consider fraud in an audit of financial statements stresses that the auditors have no responsibility for the prevention and detection of fraud. As such, that is management's job, but fraud can have a material impact on the financial statements, so it becomes a part of audit after all. So আপনার হয়তোবা এই prevention and detection of fraud is not the responsibility of auditor. It is the responsibility of management to identify, prevent, detect and prevent fraud. So but তারপরে যদি কোনো কিছু থাকে, so it becomes part of your audit procedure to check whether there is any material misstatements due to fraud. So the ISA makes a crucial distinction between two types of misstatements arising from fraud. প্রথমটা হলো misstatements arising from fraudulent financial reporting হতে পারে, আরেকটা হতে পারে যে misstatements arising from misappropriation of asset. তো প্রথম হলো যেটা আমি বলছিলাম, একটা হলো যে misstatement, risk of material misstatement হতে পারে due to maybe due to fraud or due to errors. So due to fraud যদি হয় সেটা আবার দুটা কারণে হতে পারে। হুম, সো ফ্রড দুই কারণে হতে পারে, যে এটা ফ্রডিলেন্ট ফাইন্যান্সিয়াল রিপোর্টিং আর আর এরর্স, এটা এটা একটাই। সো এখন যদি আমরা এটাকে এইভাবে দেখি, সো আপনার রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট যদি আমরা বলি, দুই ধরনের হতে পারে, একটা হলো ডিউ টু ফ্রড আর একটা ডিউ টু এরর্স। সো ডিউ টু এরর্স যেটা নর্মালি বা মানুষ ভুল করতেই পারে, হ্যাঁ,
বিভিন্ন ধরনের ডিফারেন্ট টাইপস অফ এরর্স আছে এখানে কিন্তু। আর এই যে ফ্রড, যদি রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট বা মিসস্টেটমেন্ট যদি হয় ডিউ টু ফ্রড, সেটা দুই ধরনের হতে পারে। একটা হলো ফ্রডিলেন্ট ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, আর একটা হলো মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ অ্যাসেটস। এই দুটো কারণে হতে পারে। এই পার্টটা, এই যে রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্টের পার্টটা ক্লিয়ার? হ্যালো, জি স্যার, ক্লিয়ার এটা? জি স্যার। স্যার, মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ অ্যাসেটটা যদি বলে থাকি, মানে এক্সাম্পল দিলে ভালো হতো। হুম 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 হুম। আচ্ছা, মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ অ্যাসেটস মানে ধরেন কোম্পানির কোনো টাকা, ফান্ডের টাকা আপনি হয়তো নিজের কাজে ব্যবহার করতেছেন। কোম্পানির তো ধরেন অ্যাভেলেবল ক্যাশ থাকে আর কি অনেক সময়। আপনি ফাইন্যান্সে আছেন, আপনি দেখা গেল এখান থেকে টাকা সরায়া, হয়তো 5-6 লাখ টাকা সরায়া রেগুলার আপনি অন্য জায়গায় খাটাচ্ছেন, সেখান থেকে ইনকাম করছেন, যখন কোম্পানির প্রয়োজন হয় তখন আবার দিচ্ছেন। এটা মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ অ্যাসেটস। অথবা কোম্পানির একটা অ্যাসেট পার্সোনাল কাজে ব্যবহার করছেন, কোম্পানির অফিসের একটা ল্যাপটপ বাসায় নিয়ে গিয়ে আপনার ছেলে মেয়েকে পড়াচ্ছেন। হ্যাঁ, এরকম হতে পারে মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ অ্যাসেটস। সো ইম্প্যাক্ট যদি বলি, ফ্রডের ক্ষেত্রে সবগুলোর ইম্প্যাক্ট হাই হয়। সেটা মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ অ্যাসেটসে হতে পারে, ফ্রডুলেন্ট ফাইন্যান্সিয়াল রিপোর্টিংও হতে পারে, ইম্প্যাক্ট হাই। আর যদি এরর্স হয়, এরর্সের ক্ষেত্রে ইম্প্যাক্ট হাইও হতে পারে, মডারেটও হতে পারে, লো হতে পারে। এই জিনিসটা মাথায় রাখতে হবে, মনে থাকবে। স্যার ফ্রডুলেন্ট ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এটা আরেকবার বলবেন? হ্যাঁ, কে যেন কি বললেন? হ্যালো, স্যার বলছিলাম ফ্রডুলেন্ট ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এটা আরেকবার বলবেন? আচ্ছা, আপনার কথাটা ক্লিয়ার না, একটু জোরে বলবেন। আপনার কি গলা ব্যথা? হ্যালো, স্যার ফ্রডের যে দুইটা ক্যাটাগরি বলেছেন সেখান থেকে প্রথমটা ফ্রডুলেন্ট ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, এটা আরেকবার বলতে বলেছিলাম স্যার। fraudulent financial reporting, nice, okay, okay, no problem. So fraudulent financial reporting হলো আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসে আপনার ধরেন অ্যাকচুয়াল ম্যানেজমেন্ট রিপোর্টে আপনার প্রফিট আর সেলের আপনার হয়তো বা রেভিনিউ, কস্ট অফ সেল সবগুলো বাদ দেওয়ার পরে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড সবকিছু চার্জ করে আপনার প্রফিট অ্যাকচুয়ালি হয় হয়তো 100 মিলিয়ন, বাট আপনি এটাকে কমিয়ে আপনি হয়তো বা অ্যাকচুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের সাথে ম্যাচ না করে আপনি অডিট করলেন, করে আপনার টার্গেট হলো যে আপনি 100 মিলিয়ন প্রফিট আছে, আমি এত দেখাবো না, আমি 10 মিলিয়ন দেখাবো। তার মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসে আপনি কুকিং দ্য বুকস অফ অ্যাকাউন্টস আপনি করলেন। দ্যাট ইজ কল্ড ফ্রডুলেন্ট ফাইন্যান্সিয়াল রিপোর্টিং। জি স্যার, বুঝতে ক্লিয়ার? পেরেছি। জি, থ্যাংক স্যার এই ক্ষেত্রে তো স্যার মানে ফ্রডুলেন্ট ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর ক্ষেত্রে স্যার মোর অর লেস হতে পারে স্যার। যদি মানে কম অথবা বেশিও আমি দেখাতে পারি তাহলে সে হবে নাকি স্যার, নাকি কম যে কোনো হতে হবে? কিছু হতে পারে, কমও হতে পারে, বেশিও হতে পারে, এনিথিং, এনিথিং ক্যান হ্যাপেন। জি স্যার, ক্লিয়ার। So if understanding the client's business, in understanding the client's business, there are some key questions that need to be asked. কিরকম? Can the figures be manipulated and if so how? আপনাকে প্রত্যেকটা এরিয়াতে আপনাকে চিন্তা করতে হবে যে এই ফিগারটা ম্যানিপুলেট করা যায় কিনা, গেলে কিভাবে। নাম্বার 2 হলো which areas are most susceptible to manipulate? পুরো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এর কোন এরিয়াগুলা মোস্ট সাসেপ্টেবল অথবা ভালনারেবল টু ম্যানিপুলেট। ঠিক আছে, কোন এরিয়াগুলো বেশি ভালনারেবল, ম্যানিপুলেট করতে পারে। থার্ড হলো ক্যান অ্যাসেটস বি মিসঅ্যাপ্রোপ্রিয়েটেড অ্যান্ড ইফ সো হাউ? আপনার যে অ্যাসেটস গুলো আছে
কোনটা কিভাবে আপনার ম্যানিপুলেট করা যায় অথবা মিসঅ্যাপ্রোপ্রিয়েটেড করা যায়, মানে মিসইউজ করা যায়, এবং সেটা কিভাবে, হুইচ এরিয়াজ আর মোস্ট অ্যাট রিস্ক, পুরো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসের কোন কোন জায়গাগুলোতে মোস্ট রিস্ক আছে বা রিস্কি এরিয়া আছে সেই জিনিসগুলা দেখা। ঠিক আছে, এখানে কোনো প্রশ্ন আছে? হ্যালো, না স্যার নেই। সুপার সুপার, তো সব আপনারা কোনো প্রশ্ন নাই, সব বুঝে যাচ্ছেন, তাহলে তো বেশি পড়ানো যাবে না। না আচ্ছা স্যার, আমি আরো বেশি পড়াইতে হবে, মানে কতক্ষণ পর্যন্ত আমরা বুঝবো না সেই জিনিসগুলো পর্যন্ত আপনাকে আরো আরো দিতে হবে স্যার। আচ্ছা আমি আজকে আর পড়াবো না, ঠিক আছে? আমি একটু ফাঁকি দিচ্ছি বিকজ আমার একটা খুব ইম্পর্টেন্ট একটা অফিসের মিটিং আছে এখন। তারপরও মানে ক্লাসটা নিলাম বিকজ কারণ গতকাল ক্লাস দিয়েছিল, গতকাল নেই নাই, যেহেতু আজকেও যদি না নেই সমস্যা হয় আমাকে। আমি এটা তো পড়ালাম, পরের চ্যাপ্টারটা এবং এই দুই চ্যাপ্টার রিলেটেড যে কেস এবং কেসের অ্যান্সারও আমি দিয়েছি। আপনারা এই ক্লাস শেষে ফ্রেশ হয়ে, হ্যাঁ, তারপরে এই চ্যাপ্টারের যে কেস আছে কেসটা পড়ে সলভ করবেন এবং পরের চ্যাপ্টারে যে ম্যাটেরিয়ালস দিলাম সেটাও একটু দেখবেন। নেক্সট ক্লাসে আমরা পরের চ্যাপ্টার 9, 10 দুটো একসাথে করব, কিন্তু আজকে আর কন্ডাক্ট করবো না আর কি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আছে, জি স্যার। ওকে স্যার। ওকে স্যার, ঠিক আছে। থ্যাংক ইউ, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।